আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন নয়াদিল্লি যখন ঢাকা থেকে তাদের কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এবং বাংলাদেশে মিশনগুলোকে নন ফ্যামিলি পোস্টিং হিসাবে ঘোষণা করছে, তাকে আপনি ভারতের বাংলাদেশের প্রতি শত্রুতা হিসেবে দেখতে পারেন, কিংবা পারেন আগে থেকেই বাংলাদেশকে সতর্ক করে দেওয়ার একটা বার্তা হিসাবে। প্রশ্ন হলো, আপনি কিভাবে দেখবেন বিষয়টি? বাংলাদেশ তুচ্ছ নিরাপত্তার অজুহাতে ভারতে খেলতে না যাওয়ার ঘোষণাকে আপনি যদি মনে করেন যে ভারতের প্রতি ঘৃণা প্রকাশের এটাই উত্তম ভাষা, তাহলে আপনাকে ভারতের নন ফ্যামিলি পোস্টিং হিসাবে বাংলাদেশকে ঘোষণা দেওয়ার বিষয়টাকে অন্যভাবে ভাববার সুযোগ আছে বলে আমার মনে হয়। কিন্তু আমার আরো মনে হয় যে কূটনৈতিক পরিভাষায় একে বলা চলে ইভাকুয়েশন ড্রিল বা নিরাপদ দূরত্ব বজায় রাখার কৌশল। কিন্তু রাজনীতির মাঠে এর অর্থ অত্যন্ত স্পষ্ট এবং ধারালো। ভারত কার্যত জানিয়ে দিচ্ছে যে বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিকে তারা আর স্বাভাবিক বা শান্তিপূর্ণ মনে করছে না। যে বন্ধু রাষ্ট্রের উপর এক সময় তাদের অগাধ আস্থা ছিল, সেই জমিনকে এখন তারা পাকিস্তানের মতোই উচ্চ ঝুঁকির বা হাই রিস্ক জোন হিসাবে তালিকাভুক্ত করেছে। প্রশ্ন হলো, এই সিদ্ধান্ত কি কেবল সাবধানতা, নাকি পর্দার আড়ালে এমন কোনো ভয়াবহ ঘটনা তৈরি হচ্ছে বাংলাদেশকে ঘিরে, যার আঁচ সাধারণ মানুষের চামড়ায় লাগার আগেই কূটনীতিকদের গোয়েন্দা রেডারে ধরা পড়েছে? চলুন আলোচনা করা যাক। দিল্লির এই সিদ্ধান্তের মনস্তত্ত্ব বোঝা জরুরি। যখন কোনো রাষ্ট্র তার কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নেয়, তখন ধরে নিতেই হয় যে আস্থার পারদ তলানিতে ঠেকেছে। এর মানে হলো রাষ্ট্রটি মনে করছে যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং সেই সম্ভাব্য বিশৃঙ্খলার মধ্যে নারী এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের পক্ষে সম্ভব হবে না। বিগত কয়েক মাস দুই দেশের সম্পর্কের যে অবনতি ঘটেছে তা কেবল শীতলতা নয়, বরং এক ধরনের বৈরী পরিবেশে রূপ নিয়েছে। শেখ হাসিনার পতনের পর থেকে চলা রাজনৈতিক পট পরিবর্তন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লির টানাপোড়েন এবং সীমান্ত ও জনমনে তৈরি হওয়া ভারত বিদ্বেষী মনোভাব এই সিদ্ধান্তের ভিত্তি হিসাবে কাজ করেছে। কিন্তু ভয়ের জায়গাটি কিন্তু অন্যত্র। ভারত যখন নন ফ্যামিলি ঘোষণা দিচ্ছে, তখন তারা বিশ্বকে এই বার্তা দিচ্ছে যে এই দেশটি এখন আর নিরাপদ বিনিয়োগ বা ভ্রমণের জায়গা নয়। এটি বাংলাদেশের জন্য একটা ভয়াবহ বৈশ্বিক রেড ফ্ল্যাগ। বাংলাদেশের অভ্যন্তরে এখন যে রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা বিরাজ করছে তা অস্বীকার করার উপায় নেই। আপনি অস্বীকার করতে পারবেন গত 2 বছরে রাষ্ট্রযন্ত্রের উপর থেকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ একেবারেই নেই। জঙ্গল সালিমপুরকে নিয়ে করা আমার ভিডিওতে আপনি দেখেছেন যে বাংলাদেশে এরকম অনেকগুলো জঙ্গল সালিমপুর সৃষ্টি হয়েছে, যেখানে বাংলাদেশের পুলিশ প্রশাসন নিরাপত্তা বাহিনীর কারো নিয়ন্ত্রণ নেই। বাংলাদেশের পুলিশ, প্রশাসন এবং বিচার ব্যবস্থা এক ধরনের স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই সুযোগে উগ্রবাদী গোষ্ঠী এবং সুবিধাবাদী চক্রগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। শুধু তাই নয়, তারা এখন ক্ষমতাবান, তারা যে কোনো মুহূর্তে ক্ষমতা দখল করবে। কখনো শাহবাগে ভিনদেশি পতাকার আস্ফালন হচ্ছে, কখনো চট্টগ্রামে কনসুলেটের সামনে হিংসাত্মক বিক্ষোভ আক্রমণ হচ্ছে মানুষের ডিপ্লোম্যাটদের বাড়ি, আবার কখনো সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। সবই বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। এমনকি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হচ্ছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এগুলো রাজনৈতিক, নানা রকম কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু এগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে না। এগুলো একটি প্যাটার্ন বা নকশা, যা প্রমাণ করে যে রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোতে বড় ধরনের ফাটল ধরেছে। ভারত তাদের কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার মাধ্যমে মূলত এই ফাটলটিকেই আঙুল দিয়ে দেখিয়ে দিল। তারা জানে যে আগুনের ধোঁয়া এখন দেখা যাচ্ছে, তার নিচে প্রচুর দাহ্য পদার্থ জমে আছে, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটবে। ভয়াবহ কিছু ঘটনা আপনাকে আমি তুলতে পারি, যেমন ধরুন নিরাপত্তা ঝুঁকি। নির্বাচন বা গণভোটের আগে রাজনৈতিক উত্তাপ বাড়া স্বাভাবিক, কিন্তু বাংলাদেশে এখন যা ঘটছে তা রাজনীতি নয়, বরং অস্তিত্বের সংকট। রাজপথে যেভাবে উস্কানিমূলক স্লোগান পাল্টা স্লোগান চলছে, তাতে যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাত বেঁধে যাবে।
টার্গেটেড ভায়োলেন্স বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার আশঙ্কা গোয়েন্দারা উড়িয়ে দিচ্ছেন না। বিশেষ করে কূটনীতিক পাড়ায় বা ভারতীয় স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় যদি কোনো হামলা হয় তবে তা কেবল দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্বের উপর বড় আঘাত হয়ে আসবে। দ্বিতীয়ত, অর্থনৈতিক বিপর্যয়। নিরাপত্তা শঙ্কার অজুহাতে যখন কূটনীতিকরা পরিবার মানে সরিয়ে নেন, তখন বিদেশি বিনিয়োগকারীরাও তাদের পুঁজি গুটিয়ে নিতে শুরু করবেন নিশ্চিত। ইতিমধ্যে পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে। বাণিজ্যের প্রিমিয়াম বাড়ছে, এলসি খুলতে জটিলতা হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশটি একটি অর্থনৈতিক ব্ল্যাক হোল বা গহ্বরে পরিণত হতে পারে, যেখান থেকে ফেরা মুশকিল হয়ে যাবে। সবচেয়ে বিপজ্জনক দিকটি হলো ভূ রাজনৈতিক খেলা। অন্তর্বর্তী সরকারের সময়ে তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে পাকিস্তানের কথা সরাসরি বলি, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা একদম স্পষ্ট। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় লিবিয়া বা সিরিয়ার মতো দেশগুলোতেও সংঘাতের শুরুতে কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়া হয়েছিল। যদিও বাংলাদেশের পরিস্থিতি সেই পর্যায়ে গেছে কিনা তা নিয়ে আপনি তর্ক করতে পারেন, কিন্তু প্যাটার্নটা একই রকম। রাষ্ট্র যখন তার নিজস্ব নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তখন বাইরের শক্তিগুলো সেই দুর্বলতার সুযোগ নেয়। বাংলাদেশে এখন যে ধরনের মব জাস্টিস বা এই সংস্কৃতি চালু হয়েছে, তাতে কেউই নিরাপদ বোধ করছে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা যদি কঠোর হাতে দমন করা যেত, তাহলে হয়তো এই গৃহযুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতো না। অনেকে প্রশ্ন তুলেছেন, ভারত কি অতি প্রতিক্রিয়া দেখাচ্ছে? হতে পারে এটি তাদের চাপ প্রয়োগের কৌশল, কিন্তু মনে রাখতে হবে যে কূটনীতিতে পারসেপশন বা ধারণাটাই আসল। ভারত যদি মনে করে তাদের লোকেরা বা তাদের নাগরিকেরা, তাদের কূটনীতিকরা নিরাপদ নয় বাংলাদেশে, তবে সেই ধারণা ভাঙানোর দায়িত্ব বাংলাদেশের, অন্য কারো নয়। কিন্তু বর্তমান সরকারের আচরণে সেই আস্থার সংকট মোচনের চেয়ে বরং আগুনে ঘি ঢালার প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। ক্রিকেট নিয়ে যে ঘটনা তৈরি হলো, সীমান্তে হত্যা কিংবা ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি যে বয়ান পরিস্থিতিকে বারুদের স্তূপের উপর দাঁড় করিয়েছে। একটি দেশলাই কাঠি জাস্ট পুরো সাজানো বাগান পুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে কি আমরা খাদের কিনারায়? উত্তর হলো, আমরা খাদে পড়ে যাওয়ার আগে শেষ ধাপটিতে দাঁড়িয়ে আছি। ভয়াবহতা এখন অনিবার্য, কিন্তু তা এড়ানোর সময়ও ফুরিয়ে যায়নি, তবে ফুরিয়ে আসছে। যদি আইন শৃঙ্খলা বাহিনী তাদের চেইন অফ কমান্ড পুরোপুরি পুনরুদ্ধার করতে না পারে এবং সরকার যদি উগ্রবাদী আস্ফালনকে কঠোরভাবে দমন না করে, জঙ্গিদের যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল সেই জঙ্গিদের হাতে ক্ষমতা ছেড়ে দিতে না চায়, তাহলে আমরা আগামী দিনে এমন একটা জিনিস দেখতে পারি যা আমাদের কল্পনারও অতীত। ভারতের এই পদক্ষেপকে নিছক শত্রুতা বা ষড়যন্ত্র হিসেবে না দেখে একে রাষ্ট্রের সক্ষমতার উপর অনাস্থা হিসেবে দেখা উচিত আমাদের। যখন ঘরের ভেতর আগুন লাগার সম্ভাবনা থাকে, তখন প্রতিবেশীরা নিজেদের জানালা বন্ধ করে দেয়। ভারত ঠিক সেই কাজটি করেছে। এখন সেই আগুন নেভানোর দায়িত্ব আমাদের। আমরা সেই আগুনে পুড়ে ছাই হব নাকি আগুন নেভাবো, সেটা আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন। রাজনীতির আকাশে যে কালো মেঘ জমেছে, তা থেকে বৃষ্টি হবে নাকি বজ্রপাত, তা নির্ভর করছে নেতৃত্বের দূরদর্শিতার উপর। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দৃশ্যপটে এখন দূরদর্শিতার চেয়ে আবেগের প্রাধান্য বেশি। আর আবেগ দিয়ে রাষ্ট্র চালানো যায় না। বিপ্লব করা যায় হয়তো, কিন্তু এটা বিপ্লব হয় না, হয়েছে সন্ত্রাস। বিপ্লব পরবর্তী বা সন্ত্রাস পরবর্তী সময়ে যদি স্থিতিশীলতা না আসে, তবে তা নৈরাজ্যের জন্ম দেয়। বাংলাদেশ এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছে। এখান থেকে ফিরে আসার পথ যেমন আছে, তেমনি পতনের পথটি একদম রেডি আছে। নন ফ্যামিলি স্ট্যাটাস, যেটা মানে ভারত বলছে হয়তো আগামীকাল উঠে যাবে, কিন্তু যে আস্থার সংকট তৈরি হলো তা কাটাতে হয়তো মানে যুগের পর যুগ লেগে যাবে। আর এই মধ্যবর্তী সময়ে যদি কোনো একটি মিস ক্যালকুলেশন বা ভুল পদক্ষেপ নেওয়া হয়, তবে তার খেসারত দিতে হবে পুরো জাতিকে। এই ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে কিনা, যে প্রশ্ন শুরুতে তুলেছি, তার উত্তর আসলে লুকিয়ে আছে আমাদের নিজেদের কর্মকাণ্ডে। পেট্রোল তো ছিটিয়ে রাখা হয়েছে, এখন দেখার বিষয় কে বা কারা এই দেশলাই কাঠিটি হাতে তুলে নেয় এবং আগুন লাগিয়ে দেয়। আপনি দেখতে পাচ্ছেন সরকারের কোনো উদ্যোগ নেই এই আগুন নেভানোর, আগুন উস্কে দেওয়া ছাড়া। শেখ হাসিনা সেখানে বারবারই ইউনূসকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করে ইউনূস সরকারের অবসান বাংলাদেশকে চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে আবার রিক্লেম ব্যাক করার কথা, আবার ছিনিয়ে নেওয়ার, আবার বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে উদ্ধার করার জন্যে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন সুনির্দিষ্টভাবে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এই অনুষ্ঠানে যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি বলেছেন যে বাংলাদেশের সাহসী জনগণ, বাংলাদেশের সাহসী নারী পুরুষ, আপনাদের সাথে আন্তর্জাতিক সম্প্রদায় আছে।
সকল জল্পনার অবসান ঘটিয়ে 23 তারিখ দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবের মত বিনিময় সভায় ঘর উপচে পড়া সাংবাদিকদের সামনে যে মত বিনিময় সভা, সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অডিও বার্তা নিয়ে উপস্থিত হয়েছিলেন। সেই অডিও বার্তায় তিনি বাংলাদেশের নারী পুরুষ, বাংলাদেশের সাহসী নারী পুরুষ, খেটে খাওয়া সৎ মানুষদের উদ্দেশ্যে বাংলাদেশকে ফেরত নেওয়ার জন্যে যে অন্ধকারতম সময় বাংলাদেশ পার করছে, যে নৈরাজ্যকর পরিস্থিতি বাংলাদেশ পার করছে, যে রক্তাক্ত অধ্যায় বাংলাদেশ পার করছে, এই শব্দগুলো নানাভাবে তিনি ব্যবহার করে বলেছেন যে এই ডার্কেস্ট আওয়ার পার করে বাংলাদেশকে আবারও সমৃদ্ধির পথে, উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি 5 দফা বাস্তবায়নের ডাক দিয়েছেন। তিনি 5 দফা অ্যাকশন পয়েন্ট ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশটা একটা রীতিমতো বাংলাদেশের রক্তক্ষয় হচ্ছে, বাংলাদেশ ইজ ব্লিডিং অ্যান্ড অন এজ অফ অ্যাবিস, মানে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ। শেখ হাসিনা এই অনলাইন অডিও বার্তায় বলেন যে বাংলাদেশের এমন একটা বিপর্যস্ত অবস্থা, রক্ত ঝরছে বাংলাদেশের, এবং মনে হচ্ছে বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুঃসময়টা এই সময়ে পার করছে। এবং তিনি বলেন যে যেই বাংলাদেশ একটা গৌরবময় মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল, সেই বাংলাদেশ এখন ভয়াবহভাবে বিপর্যস্ত, ক্ষতবিক্ষত হচ্ছে চরমপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং বিদেশি অপশক্তির অনুচরদের দ্বারা। তিনি সরাসরি তার পুরো বক্তৃতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি তার বক্তব্যে বাংলাদেশের এই দশার জন্য দায়ী করেছেন। শুধু তাই নয়, তিনি তাকে সুদখোর, অর্থ জালিয়াতিকারী, লুটপাটকারী, দুর্নীতিবাজ এবং ক্ষমতালোভী, বিশ্বাসঘাতক, দেশদ্রোহী হিসেবে উল্লেখ করে বলেছেন যে ইউনূস সরকারের অপসারণ ঘটানোই এখন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাংলাদেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার জন্য প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে হবে। শেখ হাসিনা তার যে বক্তৃতা, সেখানে বারবার বাংলাদেশটা যে একেবারে একরকমের মানে এক্সট্রিমিস্টদের হাতে, চরমপন্থীদের হাতে হাতছাড়া হয়ে গেছে, সে কথাটা বলেছেন যে একটা মানে সুন্দর দেশ, একটা নির্মল সুন্দর দেশ, উর্বর ভূমি যে দেশে আছে, সেরকম একটা ফার্টাইল ল্যান্ড, সেই দেশটা একটা ক্ষতবিক্ষত হয়েছে, উন্ডেড হয়েছে। সে দেশটা একটা রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে এবং পুরো দেশটাই একটা বিরাট কারাগার, ভাস্ট প্রিজন, একটা জল্লাদখানা এবং একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এমন একটা হতাশাজনক পরিস্থিতিতে একমাত্র বাংলাদেশের জনগণই দেশটাকে আবার ফেরত নিতে পারবে এবং দেশটাকে আবারও ফেরত নেওয়ার জন্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা 5 দফার ডাক দিয়েছেন। সেই 5 দফার প্রথম দফায় তিনি বলেছেন, 5 দফার প্রথম দফায় এই অন্ধকারতম সময়ের অবসান ঘটাতে, এই ডার্কেস্ট আওয়ারের অবসান ঘটাতে ইউনূস সরকারের অপসারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। যা বাংলাদেশে ইউনূস সরকার থাকতে কখনোই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারবে না। কাজেই শেখ হাসিনা বলেছেন 5 দফার প্রথম দফা হিসেবে ইউনূস সরকারের অপসারণ ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং অপসারণের পরে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন অনুষ্ঠানের পথে হাঁটতে হবে। দ্বিতীয় দফায় তিনি বলেছেন প্রতিদিনের সহিংসতা বন্ধ করতে হবে, নৈরাজ্য বন্ধ করতে হবে, বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে এবং প্রশাসনকে সক্রিয় করতে হবে, যাতে বাংলাদেশে যে অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশ যে একটা ভাইব্রেন্ট দেশ ছিল, বাংলাদেশ যে একটা প্রবৃদ্ধিময় দেশে পরিণত হয়েছিল, সেই অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও যাতে চালু হতে পারে, সেজন্য এই নৈরাজ্য, এই সহিংসতা, প্রতিদিনের রক্তপাত বন্ধ করতে হবে। তৃতীয় দফায় তিনি বলেছেন
যে সংখ্যালঘু সম্প্রদায়, নারী এবং কন্যা শিশু তাদেরকে সর্বোচ্চ সুরক্ষা দিতে হবে। শেখ হাসিনা বলেছেন যে যারা সবচেয়ে ভালনারেবল তাদেরকে একদম আয়রন ক্ল্যাড সুরক্ষা দিতে হবে। এবং তৃতীয় দফায় তার দাবি হচ্ছে যে প্রায়শই আমরা এখন বাংলাদেশে দেখছি যে মানুষ তার পরিচয় এবং বিশ্বাসের জন্যে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এটা বন্ধ করতে হবে। সকল নাগরিক যাতে নিরাপদ বোধ করতে পারে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে বাংলাদেশে। শেখ হাসিনা তার বক্তব্যে 5 দফার 4র্থ দফায় বলেছেন যে সব সাংবাদিক, আওয়ামী লীগ নেতা, কর্মী, সমর্থকদের বিরুদ্ধে যত অবৈধ মিথ্যা মামলা সেগুলো প্রত্যাহার করতে হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করে আদালতের প্রতি বিশ্বাস এবং আদালতের যে মহান দায়িত্ব সেই দায়িত্বে তাকে ফিরিয়ে আনতে হবে এবং আদালতের প্রতি বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। 5ম দফায়, 5 দফার সর্বশেষ দফায় তিনি বলেছেন জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করতে হবে গত বছরের অর্থাৎ 2024-এর ঘটনার পুনঃ তদন্ত করতে, নিরপেক্ষ তদন্ত করতে। এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা এখন পাল্টা মানে জাতিসংঘ মানবাধিকার কমিশনের একটা রিপোর্ট ইউনূস সরকার করিয়েছে, যেটা আওয়ামী লীগ প্রমাণ করেছে যে যেটা অনানুষ্ঠানিকভাবে একটা রিপোর্ট করানো হয়েছে ভলকার তুর্কের মানবাধিকার কমিশন দিয়ে। এবং সেই রিপোর্টটাতে যেহেতু সকল পক্ষের সকল মতামত নেওয়া হয়নি এবং আওয়ামী লীগ এখন সরাসরি প্রশ্ন করছে যে 1400 জন হত্যা হয়েছে বলে জাতিসংঘ হঠাৎ করে এ সংখ্যা নিয়ে হাজির হয়েছে জাতিসংঘ রিপোর্টে, কিন্তু সরকার এখনো 800 850-র বেশি নিহতের তালিকা করতে পারেনি। কোথা থেকে 1400 সংখ্যা এলো? তাহলে 5ই আগস্ট থেকে 15ই আগস্ট যারা নিহত হলেন তারা কারা? তারপর আওয়ামী লীগ প্রশ্ন করছে যে 5ই আগস্ট পর্যন্ত পুলিশ সদস্য যারা নিহত হলেন, আওয়ামী লীগের নেতাকর্মী যারা নিহত হলেন, তারা কেন সেই তালিকাভুক্ত হচ্ছেন না? তাদের মৃত্যুর কাদের হাতে ঘটলো, কিভাবে ঘটতে পারলো, সেগুলোর কেন তদন্ত হচ্ছে না? এই প্রশ্নগুলো আওয়ামী লীগ ক্রমাগতভাবে তুলে আসছিল। কিন্তু শেখ হাসিনা আজকে যে 5 দফা দিলেন 23শে জানুয়ারি দিল্লিতে, যে 5 দফা তিনি তার নিজের দেশের নাগরিকদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, সেখানে সরাসরি 5ম দফায় তিনি বলেছেন জাতিসংঘকে আমন্ত্রণ করতে হবে, আহ্বান জানাতে হবে 2024-এ বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলির বিষয়ে একটা নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত করার। শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের মানুষের পূর্ণাঙ্গ সত্য জানার অধিকার আছে, যাতে আমরা সকলেই আবার একে অপরের সঙ্গে সমঝোতার ভিত্তিতে একরকম সকল ক্ষয়ক্ষতির ধকল সামলে উঠে সামনে অগ্রসর হতে পারি। মানে তিনি বলেছেন রিকনসাইল, হিল, মুভ অন, মানে এই পুরো প্রক্রিয়াটা যাতে সম্পূর্ণ হয় সে কারণে পূর্ণাঙ্গ সত্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা উল্লেখ করে শেখ হাসিনা জাতিসংঘকে পূর্ণাঙ্গ তদন্ত করার আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন যে এই যে যেখানেই কান পাতা যায় সেখানেই লোকের এই যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলেছে বাংলাদেশে, সেই ধ্বংসযজ্ঞের মধ্যে লোকে কোনো ক্রমে টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য ব্যাপক সংগ্রাম করছে। সেই আর্তনাদ বাংলাদেশের সর্বত্র কান পাতলেই শোনা যাচ্ছে। এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সর্বত্র লোকে জীবনের জন্যে, লোকে একটু স্বস্তির জন্য এখন আর্তনাদ করছে, হার্ট রেন্ডিং স্ক্রিমস ফর রিলিফ। এবং শেখ হাসিনা এই তার মানে দিল্লির এই বক্তব্যে, যেই বক্তব্যটা এই কারণে ব্যাপক জল্পনার সৃষ্টি করেছিল যে শেখ হাসিনা কি সত্যি সংযুক্ত হবেন কিনা, কারণ কোনো জনপরিসরে মানে তার নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে যুক্ত হয়ে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে মানে তাদের সঙ্গে কথোপকথন নয়, কিন্তু একটা আনুষ্ঠানিক পরিবেশে একটা পরিকল্পিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তৃতা দেওয়ার বিষয়টি শেখ হাসিনা প্রথমবারের মতো করলেন। 5ই আগস্টের পর শেখ হাসিনা এই প্রথম জনপরিসরে হাজির হলেন। এটাও অডিও বার্তায় হাজির হয়েছেন, কারণ জানাই যাচ্ছিল যে কিছুতেই তার নিরাপত্তা
নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত তারা কিছুতেই ভিডিও বার্তাকে যথেষ্ট নিরাপদ মনে করছিলেন না। তারা বলছিলেন যে ভিডিও বার্তা থেকে তিনি যদি ভিডিওতে আসেন সেখান থেকে যে কোনোভাবে যে কেউ হয়তো তার লোকেশন বের করে ফেলতে পারবে, কাজেই তিনি অডিও বার্তাতেই হাজির হয়েছেন। কিন্তু এই যে জনপরিসরে অডিও বার্তা দিয়ে সংবাদ মাধ্যমের সামনে ঘর ভর্তি সাংবাদিক সেখানে উপস্থিত ছিল, এবং দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাব যেহেতু এটা আয়োজন করেছে, সেখানে ভারতীয় এবং অভারতীয় সাংবাদিক, ভারতের বাইরের সাংবাদিকরা, ভারতে যারা ফরেন করেসপন্ডেন্স তারা উপস্থিত ছিলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এই যে ঘর ভর্তি সংবাদ মাধ্যমের সামনে উপস্থিত হয়ে তিনি 5 দফার ঘোষণা দিলেন, শুধু তাই নয়, তিনি তার জনগণের উদ্দেশ্যে অর্থাৎ বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে এমন একটা সময়ে তার বক্তব্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন বা পৌঁছে দিতে বেরিয়ে এলেন মানে এক রকমের জনপরিসরে, যখন বাংলাদেশের সংবাদ মাধ্যমে তার কোনো বক্তব্য বিবৃতির খবর প্রচারের বা তার সম্পর্কে কোনো খবর প্রচারের মানে তিনি যে খবর পৌঁছতে চান তার জনগণের কাছে সেটার কোনো অনুমোদন নাই। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম পৃথিবীর বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর একটা তরিকা হিসেবে, একটা উপায় হিসেবে শেখ হাসিনা যে এখন জনপরিসরে হাজির হওয়া শুরু করবেন তার একটা বার্তা পাওয়া গেল দিল্লিতে তার এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মাধ্যমে। শেখ হাসিনা সেখানে বারবারই ইউনুসকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করে ইউনুস সরকারের অবসান, বাংলাদেশকে চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে আবার রিক্লেম ব্যাক করার কথা, আবার ছিনিয়ে নেওয়ার, আবার বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে উদ্ধার করার জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন সুনির্দিষ্টভাবে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এই অনুষ্ঠানে যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি বলেছেন যে বাংলাদেশের সাহসী জনগণ, বাংলাদেশের সাহসী নারী পুরুষ, আপনাদের সাথে আন্তর্জাতিক সম্প্রদায় আছে। শেখ হাসিনা বিশ্বাস করেন যে বাংলাদেশকে চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে আবার উদ্ধার করতে বাংলাদেশের জনগণ যদি ঐক্যবদ্ধভাবে আবারও এই 5 দফা বাস্তবায়নে এগিয়ে আসে এবং ঐক্যবদ্ধ হয়, দৃঢ় প্রতিজ্ঞ হয়, তাহলে তারা পাশে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাবে। শেখ হাসিনা ইউনুসকে, মোহাম্মদ ইউনুসকে মার্ডারাস ফ্যাসিস্ট ইউনুস, খুনে ফ্যাসিস্ট ইউনুস হিসেবে উল্লেখ করে তাকে আগেই বললাম যে তাকে এক রকমের ক্ষমতা লোভী, দেশদ্রোহী হিসেবে অভিহিত করে তিনি বলেছেন যে যিনি কিনা পুরোপুরি বাংলাদেশের যে সোল, বাংলাদেশের যে আত্মা, সেই আত্মাটাকে তিনি এক রকমের ক্ষতবিক্ষত করে দিয়েছেন, এবং এই ইউনুস বাংলাদেশকে একটা পুরোপুরি একটা রুক্ষ শুষ্ক মানে দেশে পরিণত করেছেন, যার হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করতেই হবে। শেখ হাসিনা এই প্রথম দেশবাসীর উদ্দেশ্যে 5 দফার ডাক দিলেন, অ্যাকশন পয়েন্ট ঘোষণা করলেন। সম্ভবত শেখ হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশের বাইরে থেকেই বাংলাদেশের জনগণকে উদ্বুদ্ধ করার, আন্দোলনের ডাক দেওয়ার এই প্রক্রিয়া 23শে জানুয়ারি 2026 থেকে শুরু করলেন। কারণ শেখ হাসিনা বলছেন তিনি মনে করেন বাংলাদেশের জনগণ অপেক্ষা করছে দেশকে ফিরিয়ে নেওয়ার।